ছাত্রী হিসেবে অনন্যার বরাবরই একটা সুনাম ছিল, স্কুলে কখনো 1 থেকে 10-এর বাইরে ছিল না। উচ্চমধ্যবিত্ত সংসারের মেয়ে হলেও প্রফেসর বাবার মিঠেকটা শাসনে জীবনের পথ ছিল সুনির্ধারিত, আর সেই মতোই এগিয়ে যেত এক ক্লাস থেকে অপর ক্লাসে। ছোট্টবেলার সকালগুলো ধুমায়িত, রান্নাঘরে মায়ের শাসনে প্রথম পাঠ শুরু হতো, পড়াশোনা ও ফাঁকিবাজির লড়াই এ দ্বিতীয়র পাল্লা বেশি ভারী থাকত। কিন্তু বুদ্ধিমতী অনন্যা পরের বার ঠিক হয়ে যাবে, এই সান্ত্বনা মাকে দিতে দিতেই সে পাঠ শেষ করে ফেলল। বাবা সন্ধ্যাবেলায় কলেজ থেকে ফিরে দেশ বিদেশের সাধারণ গান ও অন্যান্য জানা অজানা গল্পের মাঝে স্বপ্ন দেখাতে শুরু করলেন। উচ্চশিক্ষার গল্প। তখন কলেজের সাধারণ লেকচারার ছিলেন বাবা। স্বাদ ও সাধ্যের দড়ি টানাটানির মধ্য দড়ি টানাটানি হয়ে দিনগুলো পার করতেন। ছোট স্কুল থেকে বড় স্কুল, সেখানে অনেক ছাত্রী, অনেক দিদিমণি, সকলের মাঝে মেলবন্ধন ঘটানোর জন্য সময় লেগেছিল অনেক দিন। এভাবেই চলছিল দিনগুলো। দিদিমণিদের শাসন, স্নেহ, পড়ানো, ওদের দুষ্টুমি সবকিছু মিলিয়ে এগিয়ে চলা অপেক্ষা চলত স্কুলে সরস্বতী পুজো, বার্ষিক খেলাধুলোর প্রতিযোগিতা ও শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের দিনগুলোর জন্য সেখানে পুরস্কার বিতরণী ও দিদিমণি ও নিজেদের বান্ধবীদের নাচ, গান, আবৃত্তি, নাটক দেখা ও শোনা আর হুলট কলকলানিতে জীবন কাটত ছন্দবদ্ধ কবিতার মতো। একটু বড় হবার পর মাঝে মধ্যে নিচু ক্লাসের বাচ্চাদের একদিন পড়ানোর সুযোগ। সেদিন সকল ভয় ভেঙে একসাথে আনন্দ করা ও ভবিষ্যতে শিক্ষিকা হবার বীজ বুনন হওয়া। অবশেষে তারও মেয়াদ ফুরিয়ে গেল, এবার পালা মহাবিদ্যালয়ের। মাঝে মাঝে স্কুলে যেত, প্রথম স্কুল ছাড়ার পর তারপর সে পথ একদিন বেঁকে গেল। এরপর আরও দূরে সরে যাওয়া, কলেজ, বিয়ে, বিশ্ববিদ্যালয়, বাপের বাড়িতে যাতায়াতের সময় স্টেশনে বা রাস্তায় কখনো শুধু চোখের দেখা বা কেমন আছেন এটুকু জিজ্ঞেস করেই সৌজন্য বিনিময় চলত। একদিন সেটাও শেষ হয়ে গেল। শেষ স্কুলে গিয়েছিল বিয়ের পর বি.এড-এর প্র্যাকটিস টিচিং এর সময়। পুরনো কিছু দিদিমণিদের আদর ভালোবাসার প্রকাশ দেখেছিল অনন্যা, যা ওকে সাময়িকভাবে ভুলিয়ে দিয়েছিল ওর বৈবাহিক জীবনের কর্দমাক্ত ক্লেশ। ওর মধ্যে সঞ্চারিত হয়ে ওঠা স্বামীর বিকৃত মানসিকতার প্রভাব। ওইটা মাস অনন্যা যেন ফিরে গিয়েছিল তার নিষ্কুলুষ কিশোরী বেলায়। দিদিমণিদের সাথে যখনই দেখা হয়েছে তারা ঠিক নাম ধরেই কুশল বার্তা নিয়েছেন। অনন্যার অসুস্থতায় বা ছেলেরও সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এ সকলই যেন মাতি স্নেহের প্রতিরূপ। অবাক হবার পালা তো এইবার। অপর্ণা দি, বাংলার দিদিমণি। তিনি স্কুল থেকে অবসর নিয়েছেন 20 বছর আগে। গত বছর স্কুলের পুনর্মিল নিতে গিয়ে দিদির অভাব খুব বোধ করে। মাধবীদির, স্কুলের প্রাক্তন ছাত্রী, কাছ থেকে দিদির নম্বর নিয়ে অনন্যা কিছুদিন আগে ফোন করে বলল ওর নাম ও কোনো বছরের পরীক্ষার্থী। তিনি অত্যন্ত খুশি হয়ে শুধু বললেন, তোমরা আমায় মনে রেখেছ, এ আমার পরম সৌভাগ্য। শুধু এটুকুই নয়, তিনি এক এক করে ওর সব কিছু বললেন। অনন্যা নির্বাক, কেবল দুচোখে বাড়িধারা। একবার সরস্বতী পুজোর দিন অনন্যা ঠাকুমার, তখনও সক্ষম ছিলেন, রান্না করা ভোগ নিয়ে দিদিমণিদের দিয়েছিল। তারা এসেছিলেন অনেক সকালে, তাই সামান্য ক্ষুধা নিবারণ এর উদ্দেশ্যে তিনি শেখথা মনে করিয়ে দিলেন। আরও অনেক অনেক গল্প করলেন, বারবার যাবার কথা বললেন। অনন্যা মনে মনে ভাবে, সত্যিই কিসব মন কেমন করা দিন ছিল সেইসব। এই দিদিমণিদের দেখেই তো তার শিক্ষিকা হবার স্বপ্ন দেখা। শিক্ষিকা সে হয়েছে, কিন্তু তারপরে ওর জীবনে যা ঘটে চলেছে, এমন কিছু তো সে ভাবেনি। অমিতের সাথে বিয়ের পর অনন্যার দিনরাত্রিগুলো কেমন বন্দিশালার তোতাপাখির মতো হয়ে উঠছে। এমন জীবন কি অনন্যা চেয়েছিল? এইসব ভাবতে ওর মনটা বেদনার অভিব্যক্তিতে আর্দ্র হয়ে ওঠে। সেদিন ছিল শুক্রবার। অমিত আজ অফিস যায়নি, অনন্যাও কোনো কারণে স্কুলে যায়নি। তাই অমিত মনে মনে ঠিক করে অনন্যাকে নিয়ে আজ কোথাও একটু বেরিয়ে আসবে। অনেক দিন কোথাও যাওয়া হয়ে ওঠেনি, অফিস ট্যুর এইসব করে সময় চলে যায়। অনন্যাও অবশ্য তার স্কুল ও নিজের পড়ার চাপ ও সংসার নিয়ে ব্যস্ত থাকত। তবুও ওর ছুটিছাটা অমিতের থেকে বেশি থাকলেও কোনোদিন অমিতকে এই নিয়ে কোনো কিছু বলত না। নিজের কাছে নিজেকে খুব দোষী মনে হতো অমিতের। অনন্যা ওকে সত্যিই খুব ভালোবাসে। অমিত প্রতি যতটা যত্নশীলতা প্রকাশ করে তার থেকে বেশি করে অনন্যাকে তার বিকৃত রুচির সঙ্গী করতে ও জানে। ওর বিকৃত স্বভাবের সাথে এখনও অনন্যা সডগর হতে পারেনি। অমিত চায় তার বিকৃত কাজের সাথে অনন্যা যেন সক্রিয়ভাবে যোগ দেয়া। সেই কারণে পৈতৃক বাড়িতে ওর এইসবে যাতে বাবা মা বাধার কারণ না হয়, তাই বিয়ের পরপরই অনন্যাকে নিয়ে গড়িয়ার বাড়ি ছেড়ে রাজপুরের ফ্ল্যাটে এসে উঠেছে। অনন্যা প্রথমে আলাদা থাকার ব্যাপারে রাজি ছিল না, কারণ একদমই বিয়ের মাস চারেকের মধ্যে আলাদা হলে আত্মীয় পরিজনেরা যদি ওরই দোষ ধরে তা ভেবে এই নিয়ে অমিত একটু রাগারাগি করে এবং অনন্যাকে গড়িয়াতে রেখে একাই রাজপুরের ফ্ল্যাটে থাকতে শুরু করে। শেষমেশ অনন্যার শ্বশুর শাশুড়ি ওকে বলেন,
তুমি রাজপুরের ফ্ল্যাটেই চলে যাও, বৌমা একসাথে না থাকলেও কি এইটা তোমারই বাড়ি জানবে। অনন্যা তখন নাচার হয়ে রাজপুরের ফ্ল্যাটে আসে এবং এখানে আসার কিছুদিন পর থেকেই অমিতের বিকৃত রুচির কাজের প্রকাশ দেখতে পায়। কেমন একটা অস্বস্তিবোধ হয় অনন্যার অমিতের এই বিকৃত মানসিকতায়। অনন্যা খুব একটা খুশি হতে পারে না রাজপুরের ফ্ল্যাটে আসার দিন তিনেক পর ও এক স্কুলের ছুটির দিনে অনন্যা কিচেনে রান্নার কাজে ব্যস্ত ছিল। হঠাৎই অমিত পেছন থেকে ওকে ধরে কাজে লেগে পড়ে। অনন্যা সামান্য চমকে উঠলেও খারাপ লাগে না। ও তখন একটা হাত পেছনে এনে অমিতের চেপে ধরে, তারপর বোঝে অমিতের পরনে কিছুই নেই। অনন্যা ঘাট ঘুরিয়ে মুচকি বলে, এই কি গো, একই বেশে ঘুরছ সকালে? অমিত হেসে বলে, ছুটির দিন, বদ্ধ ফ্ল্যাট, বাসিন্দা আমরা দুই, তবে বৃথা কেন থাকব শরীর। অমিতের কাব্যিক ঢঙে বলা কথায় অনন্যা হেসে কুটোপাটি খেতে বলে, আবহাওয়া নয় অনুকূল, অথ সংযত করো তব উত্থিত কদলিদণ্ডকে। অনন্যা অমিতকে বলে, কি করছো? ছাড়ো। অমিত ছাড়ে তো নাই, উল্টে বলে, ঘরে এখন দুজনই জন্মদিনের পোশাকেই থাকব। অনন্যা ম্যাক্সিটা নামানোর চেষ্টা করতে করতে কাতর স্বরে কতকটা অমিতকে লোভ দেখিয়ে শান্ত করার অভিপ্রায়ে বলে, তুমি রুমে যাও, আমি রান্নাটা শেষ করে আসছি। কিন্তু অমিতের উপর অনন্যার কথার কোনোই প্রভাব পড়ে না, বরং অমিত জোরজবরদস্তি শুরু করে। অবশেষে অনন্যার প্রতিরোধ বিফল। অনন্যাও স্বামী অমিতের মতো দিগম্বরী হয়ে পড়ে। অমিত বুকে বলে, হ্যাঁ নাও তুমি এবার রান্না শুরু করো। অনন্যা অবাক হয়ে বলে, রান্নাই যখন করতে বলছো তখন ম্যাক্সিটা খোলালে কেন? অমিত বলে, তোমাকে দেখব বলে। আর ঘরে এইরকমই থাকব আমরা। অনন্যা একটু মনক্ষুণ্ণ হয় ও অন্য কিছু আশা করেছিল, কিন্তু অমিত ওকে বিবেচনা করে সেই পথে গেল না। ও তখন রান্না শেষ করার দিকে মনোযোগ দেয়। এইভাবেই চলতে থাকে ওদের দাম্পত্য জীবন। ছুটির দিনগুলোতে অনন্যাকে নিয়ে অমিত নানারকম বিকৃত ফন্দিফিকির করতে থাকে। আর একদিন সকালে, সে দিনটাও ছিল একটা ছুটির দিন, অনন্যা ঘুম থেকে উঠে ব্রাশ করে চা বানিয়ে বেডরুমে এসে অমিতকে বলে, ওঠো, চা এনেছি। অমিত উপুর হয়ে শুয়েছিল। অনন্যার ডাকে চিত হয়। অনন্যা বলে, চা নাও। অমিত আডমোডা ভেঙে অনন্যার একটা হাত টেনে ওর তাতে রেখে বলে, খেয়ে দাও। অনন্যা বিস্মিত দৃষ্টিতে অমিতের দিকে চেয়ে থাকে। ইস ম্যাগো, সবে ব্রাশ করে এলাম, কি যে বলো তুমি। অনন্যা প্রেমময় ভঙ্গিতে বলে। এই শুনে অমিত তড়াক করে খাটে উঠে বসে। তারপর আচমকা অনন্যার ঘাটটা ধরে টেনে ধরে রুচকণ্ঠে বলে, যা বলছি করো। অনন্যা ব্যথা পেয়ে ছটফটিয়ে ওঠে। অনন্যা নিরুপায় হয়ে সাজকালে কাজটা করতে থাকে। অমিত অনন্যাকে অ্যাকসেপ্ট করে দেয়। এমন সব উদ্ভট উদ্ভট আচরণেই কাটতে থাকে তাদের দাম্পত্য। অনন্যাও মানিয়ে চলার চেষ্টা করত আর অমিতকেও বোঝাত সবসময় এমনটাই ও ঠিক স্বাচ্ছন্দ্য বোধ করছে না, কিন্তু তাতে করে কোনো ফলই হতো না, বরং দিন দিন ও নিত্য নতুন ফন্দি আটত। কিছুদিন পর তারই একটা নিদর্শন রাখল অমিত। ঘটনটা ঘটেছিল রাজপুরের ফ্ল্যাটে আসার মাস পাঁচেক পর। ততদিনে অমিত তার বিকৃত কাজের পরিচয় দেওয়া হয়ে গিয়েছিল, কিন্তু সেটা বদ্ধ ফ্ল্যাটে তাদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ঘরের পুরন পর্দা চেঞ্জ করে নতুন কিছু পর্দা লাগানো নিয়ে অনন যা সেই দিন ভীষণই রেগে উঠেছিল অমিতের উপর, কিন্তু ওর রাগ অমিতকে তার বিকৃত কাজের প্রদর্শন থেকে বিরত করতে পারেনি। পর্দার মাপ নেবার জন্যে অমিত এক দর্জিকে আসতে বলেছিল, তো সেদিন সকাল থেকেই বৃষ্টি শুরু হয় অমিতের ফরমাশ মতো কুডমুডে আলুভাজা আনার অর্ডারে। সকাল ৮টাতে অমিত ড্রিঙ্ক নিয়ে বসেছে। আধা ঘন্টার মধ্যে অনন্যা আলুভাজা নিয়ে রুমে ঢোকে। অমিত ওকে দেখে বলে, বাহ, আমার লক্ষ্মীবুটা আলুভাজা নিয়ে এসেছ, এসো বস আমার কাছে। অমিত ওর পাশে বসার ইঙ্গিত করে। অনন্যাও বাধ্য মেয়ের মতো ওর পাশে গিয়ে বসে। অমিত তখন একটা পেগ বানিয়ে ওর হাতে দিয়ে বলে, নাও শুরু করো। অনন্যা অনুনয়ের সুরে বলে, এই সাজকালে লাল পানি খেতে বলো না প্লিজ। এর আগে তো রাতে খেয়েছি লাল পানি, কিন্তু এখন পারবো না গো। অমিত অনন্যার কবজি মুচড়ে ধরে বলে, সকালবেলায় ট্যান্ডাই ব্যান্ডাই শুরু করলে, যা বলছি শোনো। গ্লাসটা ওর হাতে ধরিয়ে বলে, নাও বলছি। অনন্যা হাতের ব্যথার কাতর হয়ে গ্লাসটা ধরে, তারপর মুখ কুচকে এক চুমুকে পুরোটা গিলে নিয়ে ভাবে, এতে যদি অমিত ওকে রেহাই দেয়। কিন্তু ওর ধারণাকে ভুল প্রমাণ করে অমিত অবাক কণ্ঠে বলে, বাবা, একটা নেই শেষ করে দিলি, দারুণ তো। বলে আরও একটা পেগ বানিয়ে ফেলে। অনন্যা হতাশ হয়ে লক্ষ্য করে এবারের পেগে জলের পরিমাণটা খুবই কম দেয় অমিত। অমিত বলে, নাও গ্লাসটা তুলে নাও। অনন্যা টেবিলের থেকে গ্লাসটা তুলে নিয়ে এইবার আর একবারে গলায় ঢালে না, ভাবে এটাও আগের মতো করলে অমিত আবারও পেগ বানিয়ে খেতে জোর করবে। ও তখন অল্প অল্প করে খেতে থাকে, কিন্তু অনন্যা যদি গাছের ডালে ডালে চলতে থাকে তো অমিত চলে পাতায় পাতায়। অর্থাৎ অনন্যার ধীরে সুস্থে খাওয়া দেখে অমিতের মনপসন্দ হল না। তখন অমিত অনন্যার মুখে গ্লাসটা চেপে ধরে। অনন্যা আচমকা গ্লাসটা দুই ঠোঁটের মধ্যে চেপে বসাতে পুরো পানীয়টা গিলতে থাকে, কিন্তু কড়া ঝাঁঝে ওর গলা জ্বলতে থাকে। অনন্যার নাক মুখ দিয়ে জোরাল শ্বাসের সাথে পানীয় উপচে আসতে থাকে। কোনোরকমে অমিতে হাতটা সরিয়ে ও প্রচণ্ড কাশতে থাকে। কাশির দমকে ওর চোখ থেকে জল পড়তে থাকে আর নাক থেকে সর্দীয় তরল আকারে বেরিয়ে আসে। খুব কষ্ট হতে থাকে ওর ধাতস্থ হতে। কিছুক্ষণ সময় নিয়ে অনন্যা তারপর অমিতের দিকে তাকিয়ে
রাগত স্বরে বলে, বদমাইশির একটা লিমিট রাখো। অমিত এইভাবে গ্লাসটা চেপে ধরলে কেন? আমার তো শ্বাস বন্ধ হয়ে আসছিল মাঝে মধ্যে। কি যে তোমার হয় বুঝতে পারি না। অমিত একটা তোয়ালে এগিয়ে দিয়ে বলে, নাও, মুখটা মুছে নাও। আর শোনো, আমার কিছুই হয়নি, তবে তোমাকে বলি আমার কথাম তো। চলো। অনন্যা বাথরুমে যেতে যেতে সামান্য টাল খায়, একটু থেমে নিজেকে সামলে নিয়ে বলে, তোমার কোনো কথাটা শুনি না, বলো তো। ওর ডিসকাস্টিং বলে অনন্যা বাথরুমে ঢুকে মুখে চোখে জল দিয়ে বেরিয়ে আসে। অমিত একটা হাত বাড়িয়ে ওকে বলে, এই শোনো, এদিকে এসো। অনন্যা এক দ্বিধাগ্রস্ত পায়ে অমিতের দিকে এগিয়ে আসে। অমিত অনন্যাকে টেনে ওর কোলে বসিয়ে নিয়ে প্লেট থেকে আলু ভাজা তুলে অনন্যার মুখে গুজে দিয়ে বলে, এখন ঠিক আছো তো? অনন্যা মুখের ভাজাটা সামান্য চিবিয়ে বলে, হ্যাঁ ঠিক আছি। তখন অমিত অনন্যার বাথরুমে থাকার সময় একটা নতুন পেগ বানিয়ে রাখা পেগ ওর হাতে ধরিয়ে বলে, নাও খাও। অনন্যা বলে, আবার? এখন থাক না গো, দুপুরে খাবো। অমিত কঠিন একটা হাসি দিয়ে বলে, এই যে বাথরুমে যাবার সময় বললে আমার নাকি সব কথাই শোনো আর পালন করো, এখন কি হলো? অনন্যা অমিতের কথা শুনে হতোদ্যম হয়ে পড়ে আর ভাবে, হুফি, লোকটা কথার ভাজে ওকে কিভাবে ঘায়েল করে নিজের মতলব হাসিল করে। ও তখন আর কিছু না বলে খেতে থাকে এবং এবার একটু সতর্ক থাকে যাতে অমিত আবার না গ্লাসটা তার মুখে চেপে ধরে। এইভাবে ঘণ্টা তিনেক কাটে। অমিত অনন্যাকে পরপর পেগ খাইয়েই যায়। অনন্যাও চুপচাপ অমিতের আবদার রাখতে রাখতে বেশ টিপসি হয়ে ওঠে। ওর কথা জড়িয়ে আসতে শুরু করে, মাথাটা ঝিমঝিম করে, শরীরটা এলিয়ে পড়তে থাকে, মানে পুরো একটি নেশারু মেয়ে হয়ে ওঠে। অমিত পরিমিত পান করায় ঠিকঠাক ছিল। ও তখন অনন্যাকে কয়েকটা ঝাঁকি দেয়। অনন্যা অনেক কষ্টে চোখটা অল্প খুলে নেশাতুর গলায় বলে, কিং বো লং ছো। অমিত তখন বলে, কি হলো তোমার? এইটুকুতেই কেলিয়ে পড়লে অনন্যা জড়ানো গলায়, আইম থুব ঘু মো ইপাইট ছে গ্লথ গ্লচ কিছু একটা বলে ওঠে। অমিত তখন উঠে দাঁড়িয়ে অনন্যাকে সোফা থেকে নিচে টেনে হামাগুড়ি পজিশনে রাখে, কিন্তু অনন্যা নেশার চোটে ওইভাবে থাকতে পারে না। অমিত তখন পিছনে সপাটে চড় মারতে শুরু করে। চড়ের আঘাতে অনন্যা ব্যথার অনুভব করে ডুবডে ওঠে, শরীরটাকে গুটিয়ে নিতে চায়, কিন্তু রেহাই পায় না। অমিত উঠে দাঁড়িয়ে অনন্যার চুলকে রথের রশির মতো টেনে ধরে টান দেয়। চুলে টান পড়তে অনন্যা কোনোমতে মুখ তুলে অমিতের দিকে তাকায়। অমিত তখন অনন্যাকে বলে, হামা দিতে থাকো, তোমাকে বাথরুমে নিয়ে যাব। অনন্যার ইস্যু চেপেছিল, তাই কতকটা বাধ্য হয়ে হামা দিতে শুরু করে। মোজাইক রুমের মেঝেতে ওর শরীরের চাপে দু পায়ের হাঁটু চিনচিন করতে থাকে, কিন্তু ইস্যুর ডাক অনুভব করে অনন্যা ব্যথা চেপেই মরিয়া হয়ে হামা দিতে থাকে। কিন্তু অমিত অনন্যাকে বাথরুমের দিকে নিয়ে যায় না, ড্রয়িং রুম থেকে হামা দেওয়াতে দেওয়াতে দিয়ে ডাইনিং স্পেসে আসে। ওখানে কিছুক্ষণ ঘুরিয়ে নিয়ে যায় গেস্ট রুমে বার তিনেক হামা দিয়ে ঘোরাতে থাকে, আর তার সাথে একটা কালা রবারের গোল ও সলিড ডান্ডা যার মাথাটা খুন্তির মতো চ্যাপটা, তা দিয়ে চটাস করে মারতে থাকে। গেস্টরুম থেকে এবারে গন্তব্য ওদের ১-৬ তলা এই ফ্ল্যাটের ব্যালকনি। ইতিমধ্যে অনন্যার নেশা ছুটতে শুরু করেছে, তাই ব্যালকনির দিকে ওকে অমিত নিয়ে যাচ্ছে বুঝে ও একসেট থাকার কারণে সেখানে যেতে না চেয়ে দরজার মুখে শক্ত হয়ে থাকে। অমিত বারদুই ওর চুল ধরে টানে, কিন্তু অনন্যাকে নড়নচড়ন দেখে এবার বেশ জোরে জোরে ওর চুল টানতে থাকে আর ডান্ডার চ্যাপটা অংশটা দিয়ে পিটতে থাকে। অনন্যা ব্যথায় লজ্জায় ডুকরে কেঁদে বলে, অমিত প্লিজ চুল টেনো না আর মেরো না, আমার ব্যথা লাগছে খুব। অমিত তখন হিসহিস করে বলে, তাহলে থামলে কেন? চলো। হামা দিতে দিতে ব্যালকনিতে অনন্যা কাতর হয়ে বলে, এই না, আমি পুরো একসেট, এইভাবে ওখানে নিয়ে যেও না প্লিজ। অমিত আবার অনন্যার চুল টেনে বলে, যাবে না, আবার মারব। অনন্যা মারের ভয়ে বলে, ঠিক আছে যাচ্ছি, মেরো না প্লিজ। অনন্যা হামা দিতে শুরু করে ব্যালকনিতে আসে। সকালের অঝোর বৃষ্টিতে ব্যালকনি ভিজে আছে, তার মধ্যেই হামা দেওয়া অবস্থায় বসে অনন্যা বলে, অমিত আমার ইস্যু চেপেছে। অমিত বলে, এখানেই সেরে নাও। অনন্যা অমিতের কথা শুনে কোনো বাদানুবাদে না গিয়ে ব্যালকনিতেই মেয়ে কুকুর যেমন সামনের 2 টান করে আর পিছনের দুপা দুদিকে ছড়িয়ে ভাঁজ দিয়ে ইস্যু করে, অনন্যাও তেমনি ঘণ্টা 2 তলপেটের কাছে চেপে রাখা ইস্যু ত্যাগ করতে থাকে। অনন্যার ইস্যু হয়ে গেলে পর অমিত অনন্যাকে বলে তারটা ধরতে হাতে নিলে পর অমিত ছড়ছড় করে মুততে শুরু করে। অনন্যা নড়বার সরবার সুযোগ ও জায়গা পায় না, ফলে ভিজতে থাকে। অনন্যা কোনোরকম মুখটা বন্ধ করে একপাশে ঘোরায়, যদিও অনেকটাই দেরি হয়ে গিয়েছে ততক্ষণে। অমিতের মুত তার চোখ মুখে ভরে গিয়েছিল। শেষ হলে ও অনন্যাকে বলে, নাও এবার খাও দেখি। অনন্যা এবার প্রতিবাদে ফোর্স করে উঠে বলে, ইম্পসিবল, আই ডোন্ট ডু দিস। অমিত অনন্যার প্রতিবাদী গলা ও ইংরাজি শুনে ওকে তুলে দাঁড় করায়, তারপর ডান্ডাটার চ্যাপটা অংশটা দিয়ে মারতে থাকে। অনন্যা নিজেকে যতটা না মারের হাত থেকে বাঁচাতে লোকানোর চেষ্টা করে, তার চেয়ে বেশি করে লজ্জার কারণে অমিত খোলা ব্যালকনিতে ওকে দাঁড় করিয়ে রাখার চেষ্টা করছে। তাতে আশেপাশের ফ্ল্যাট থেকে একসেট অনন্যাকে অনেকেই হয়তো দেখতে পাবে। এই লজ্জার কারণেই মার ঠেকানোর চেষ্টার থেকে ব্যালকনির মেঝেতে বসে লাজ বাঁচানোর চেষ্টা করে। কতটা সময় হয়েছে ওরা কেউই টের পায় না। এমন সময় কলিং বেলের আওয়াজ, সদর দরজায় কারোর আসার খবর ঘোষণা করে। অনন্যা ওর দিকে মুখ তুলে চায় আর লক্ষ্য করে অমিতের ঠোঁটের কোণায় একটা টুকরো হাসি।
ঝুলছে, কে এল এখন? অনন্যা অমিতকে জিজ্ঞেস করে। অমিত বলে, বোধহয় দর্জির দোকান থেকে কেউ এলো পর্দার মাপঝোঁক করতে। অনন্যা ব্যালকনি থেকে নিচু হয়ে ভিতরে এসে পোশাকের পরবার জন্য বেডরুমের দিকে যেতে থাকে। অমিত অনন্যাকে বলে, কোথায় যাচ্ছ? অনন্যা পিছন ফিরে বলে, ওম্মা, কেউ একজন এসেছে, কিছু পরব না নাকি? অমিত একটা তোয়ালে ছুড়ে দিয়ে বলে, আপাতত এটা পেঁচিয়ে নাও। এই বলে নিজেও একটা তোয়ালে জড়িয়ে নিয়ে অনন্যা অমিতের কথা শুনে অবাক হয়ে বলে, কি বলছো অমিত? কে না কে এসেছে আর আমি এই তোয়ালে জড়িয়ে থাকবো বলছো? অমিত অনন্যার দিকে হাতের ইশারা দেখিয়ে বলে, আবার দেব নাকি ঘাতক? আর তোয়ালেও না পুড়িয়ে দরজা খুলব? অনন্যা উভয় সংকটে পড়ে তখন বাধ্য হয়ে তোয়ালেটা পেঁচিয়ে নেয়। মার না খাওয়া বা এইটুকুর আড়াল বঞ্চিত না হওয়া ওকে খানিকটা হলেও স্বস্তি দেয়। না হলে অমিতের যা মতিগতি তাতে হয়তো অনন্যাকে একসেট রেখেই দরজা খুলে দিত। অমিত দরজা খুলতে গেলে অনন্যা ডাইনিং রুমের বেসিনের কল খুলে জলের ঝাপটা দিয়ে নিজের মুখচোখ ধুয়ে নেয়। কিছুক্ষণ পর অমিতের ডাকে ও ড্রয় ইমরুমে যায়। দেখে অমিতের সামনে একটা আন্দাজ 37-38 বছরের একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটার পরনে একটা সবুজ লুঙ্গি, গায়ে সাদা ফতুয়া, মাথায় একটা চিকনের কাজ করা সাদা ফেস টুপি, গলায় একটা কাপড় মাপার ফিতে ঝুলছে, আর ফতুয়ার বুক পকেট থেকে একটা পেনের মাথা ও নোটবুকের উপরের দিকটা বেরিয়ে আছে। অনন্যাকে দেখে অমিত বলে, আরে এসো, তোমার ফ্ল্যাটের পর্দার মাপ নিতে এসেছে। আর তুমিই নেই? অনন্যা তার পোশাকের অপ্রতুলতাজনিত কারণে দরজার আড়াল নিয়ে দাঁড়িয়ে বলে, আহা, তুমি দেখিয়ে দাও না। অমিত হেসে বলে, তুমি হচ্ছ এই ফ্ল্যাটের মালকিন, তাই তুমিই সব দেখে বুঝে নাও। বোঝো, আমার লোক ডেকে দেবার দায়িত্ব ছিল, ডেকে এনেছি ব্যাস। অনন্যা বোঝে অমিতের বাদমাইশি, অনন্যাকে অপ্রস্তুত করা। ও একজন সামান্য দর্জি, তাই মুসলিম তার সামনে তোয়ালে জড়ানো অনন্যাকে হাজির করে মজা লোটার ধান্দায় ওর এই চাল। অমিত অনন্যাকে চুপ দেখে ও তার আজকের এই অনন্যাকে স্বল্প পোশাকে একজন বাইরের লোকের সামনে হাজির করানোর জন্য সকাল থেকে সাজিয়ে তোলা চিত্রনাট্যটা এখনও শুরু হচ্ছে না দেখে বিরক্তি প্রকাশ করে তারপর লোকটার সাথে কথা বলতে শুরু করে। অমিত জিজ্ঞাসা করে, আপনার নাম কি? দর্জিওয়ালা বলে, স্যার মাসুদ। অমিত নাম শুনে জেনে একটু খুশিই হয়। তারপর বিয়ে করেছেন? মাসুদ বলে, হ্যাঁ স্যার। অমিত বলে, বউ কোথায় থাকে? মাসুদ বলে, মুর্শিদাবাদের বাড়িতে স্যার। অমিত বলে, তা কতদিন পর পর বাড়ি যাও? মাসুদ বলে, ওই স্যার, পর্বটরপ এলি পরেই যাওয়া হয়, তাছাড়া গরিব মানুষ, যাতায়াতেরও তো একটা খরচ আছে। তারপর ধরেন বাড়ি গেলেই কুচোকাচাদের এই আবদার সেই আবদারের ঠেলায় অনেক খরচা হয়ে যায়। অমিত বলে, তা ঠিক। আচ্ছা মাসুদ, তুমি? অনন্যাকে দেখিয়ে বলে, মালকিনের সাথে ঘুরে দরজা জানালার পর্দার জন্য মাপঝোঁক যা লাগে নিয়ে নাও। তারপর অনন্যা বলে ডেকে বলে, এই হলো মাসুদ, ওস্তাগর, রাজপুর নতুন বাজারের কাছে। ওর ইউনিক টেলার্স নাও, যা করবার করিয়ে নাও। আবার মাসুদের দিকে তাকিয়ে বলেও মাসুদ। মাসুদ অনন্যার দিকে এগিয়ে যায় এবং এত সময় পর অনন্যাকে দেখে মনে মনে বলে ওঠে, কি গজব, এক হুরির সামনে এনে ফেললে এ যে পুরাই হুরি। অনন্যা বেশ খানিকটা লজ্জা পায়, আবার কিছুটা মেয়েলি কৌতূহল ওকে স্থবির করে রাখে। হঠাৎই বাহুতে একটা ছ্যাঁকার মতো কিছু অনুভব করে অনন্যার সম্বিত ফেরে তাকিয়ে দেখে মাসুদ ওর বাহু ধরে বলছে, কই মেম সাহেব, চলেন গো, মাপচোকগুলো করাবেন, চলেন। অনন্যা হাতের বাহুটা তখন মাসুদ ধরে আছে, কি গরম ওর হাতের তালু, ওর হাতটা তেতে উঠছে যেন। ও তখন ঘাট কাত করে ড্রয়িং রুমের ভিতর তাকিয়ে দেখে অমিত ফোনে ব্যস্ত। অনন্যা ড্রয়িং রুমের সামনে থেকে সরে ভিতর বেডরুমের দিকে এগোতে থাকে। অমিতের পাল্লায় পড়ে সেও কি বিকৃত কাজের প্রতি আসক্ত হয়ে উঠছে। এরপর মাসুদকে নিয়ে পুরো ফ্ল্যাট ঘুরে পর্দার মাপ নেয়। ড্রয়িং রুম বাদে বাকি মাপ নেওয়া শেষ হলে মাসুদ অনন্যাকে বলে, মেম সাহেব একটু বাথরুমে যাওন যায়। ওরা তখন গেস্ট রুমে ছিল। অনন্যা ওকে বাথরুম দেখিয়ে দেয়। মাসুদ বাথরুমে ঢুকে দরজা বন্ধ করলে অনন্যা গেস্টরুমের বেডে বসে পড়ে। ভীষণই ক্লান্তি গ্রাস করে ওকে। সেই সকাল 7টা থেকে এখন 12টা বাজে, এখনও না হলো টিফিন না স্নান। অনেকটা সময় হয়ে যায়, অথচ মাসুদের বাথরুম থেকে বের হবার লক্ষণই দেখে না অনন্যা। ওর চিন্তা হয়, এই দেরি দেখে অমিত না জানি কি ভাবছে, যা একটা বদের ধারী। এই নাকি বাবার বলা ভদ্র, শব্দ, মার্জিত রুচিসম্পন্ন মানুষের নমুনা, জানোয়ারেরও অধম মনে হয় অনন্যার। যাই হোক, গেস্টরুমের বিছানা থেকে নেমে ও বাথরুমের দরজা টোকা দিয়ে হালকা স্বরে বলে, আপনার হলো, তাড়াতাড়ি বেরিয়ে আসুন। বিকেল হতেই অনন্যা তৈরি হয়ে নীল হালকা সবুজ শিফন শাড়ি, সাদা হাতাওয়ালা ব্লাউজ, গলায় সরু নেকলেস, কানে একটা ছোট দুলে, অদ্ভুত সুন্দর লাগছিল ওকে। খুব কম মেকআপে অনন্যাকে মিষ্টি ও বেশ প্রাণবন্ত লাগে। অমিত প্যান্ট শার্ট গলিয়ে বলে, আমি গাড়ি বার করছি, তুমি নেমে এসো। 16 তলার ফ্ল্যাটের দরজা বন্ধ করে লিফটে করে নিচে নেমে এসে অনন্যা গাড়িতে উঠতেই গাড়ি স্টার্ট দেয় অমিত ভিক্টোরিয়ার উদ্দেশ্যে। মেঘলা আকাশ, চারিদিকটা একটা মনোরম পরিবেশ। আজ অমিতের মেজাজ খুব ভালো ছিল। অনন্যাকে একটা গান ধরতে বলল, শুনে হেসে বলে, এখনই তো গান গাওয়ার সুন্দর সময়, প্লিজ একটা গান শোনাও। আমি কোনো না শুনতে চাই না। অনন্যার দারুণ গানের গলা, ছোট থেকে গান করে আসছে, কোনো এক নাম করা ওস্তাদের কাছে গান শিখেছে।
যদিও কলেজে ভর্তির পর আর গানটাকে চালিয়ে যেতে পারেনি, আজ অমিতের অনুরোধে হেসে বলে আচ্ছা বাবা আচ্ছা, গান শুরু করে অনন্যা। বৃষ্টি থামার শেষে সোনালি আলোয় ভেসেরাজার কুমার এসে ভিক্টোরিয়ায় পৌঁছে গাড়িটা পার্কিং করে ওরা ভেতরে ঢোকে। খানিকটা ঘুরে নিয়ে একটা সিমেন্টের বেদিতে এসে বসে দুজনে টুকটাক কথা বলতে বলতে অমিত অনন্যাকে হামি দিতে শুরু করে। ভিক্টোরিয়ার পরিটা সবে তখন গোধূলির আলোয় ডানা দুটোকে নিজের বুকের মধ্যে গুটিয়ে রেখেছে। কিচিরমিচির পাখির শব্দে কান পাতা দেয় অনন্যা। খোলা আকাশের নিচে অমিতের এহেন আচরণে বিরক্তি প্রকাশ করে বলে, আহ, তোমার কি লাজলজ্জা বলে কিছু নেই? অমিত এইভাবে হাটের মাঝে, আমরা তো আর টিনেজে নেই। অনন্যার বাধায় অমিত রাগতস্বরে হিসিয়ে বলে, আমি আমার বুকে কখন কিভাবে কাজ করব, তাতে হাট হোক বা চার দেয়ালের মধ্যে খাট হোক, কার কি? অনন্যা অমিতের কথা শুনে অবাক হয়ে যায় আর অমিতের হাতটাকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে, প্লিজ অমিত ছাড়ো, লোকজন কেমন ফিরে ফিরে দেখছে, প্লিজ। অনন্যার কথা অমিতের কানেই যায় না আর গানের সুরে বলে, দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ গেঁথেছি বড়শিতে। অনন্যা এবার বেশ জোরে একটা ঝটকা দিয়ে নিজেকে অমিতের হাত থেকে ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়িয়ে বলে, তোমার একই মানসিকতা অমিত। অনন্যা একরাশ বিরক্তি নিয়ে গাড়ির দিকে হাঁটতে থাকে। ভিক্টোরিয়া চত্বরের সবাই বোধহ ওর এই লাঞ্ছনা দেখেছে। এই ভাবনায় লজ্জায় মুখ তুলে চারদিকে তাকাতে পারে না। ইস, অমিত আজ এটা কি কাজ করল তার সাথে? গাড়িতে বসে অমিতের ডান হাতটা শক্ত করে ধরে অনন্যা প্রশ্ন করল, তুমি কি কোনোদিনও স্বাভাবিক হতে পারবে না? অমিত মুখটা ভার করে জিজ্ঞেস করল, আচ্ছা, তুমি কি সারা জীবন এমন ভীতুর ডিম হয়ে থাকবে? অনন্যা বলে, সাহসী হতে কি এমন সস্তা বিকৃতরুচি হতে হবে? অমিত দাঁত খিচিয়ে বলে, স্বামী স্ত্রীর মধ্যে এমন রিলেশন বিকৃতরুচির হবে কেন? অন্যান্য বলে, হবে, তার কারণ তুমি যা করো এবং আজ যেটা করলে সেটা ওই বিকৃতরুচিরই নিদর্শন। অমিত গাড়িটা নিজেদের আবাসনের গেট দিয়ে ঢুকিয়ে পার্কিং করে তারপর বলে, তোমার ওই বস্তা পচা কথা তোমার ছাত্রছাত্রীদের পড়িও। আমি তোমার স্কুলের ছাত্র নই, যেমন চাইব তোমাকে তাই করতে হবে। সন্ধ্যাবেলা যখন বাড়ি ফিরল, না হলো বেড়ানো আর না হলো খাওয়া, ফলে খিদেতে পেট চোচো করতে শুরু করেছে অনন্যার। বাইরের পোশাক ছেড়ে কিচেনে গিয়ে গাজর, বিনস, আলু ও ডিম দিয়ে চাউমিন ও সাথে চা বানিয়ে নিল। অমিতকে চা ও এক প্লেট চাউমিন দিয়ে অনন্যা নিজেরটা নিয়ে খেতে থাকল। রাতে আর কিছু খেতে ইচ্ছা করল না। ভিক্টোরিয়া মেমোরিয়ালের অর্ধসমাপ্ত ভ্রমণের দিন কয়েক অমিতের সাথে বাক্যালাপ বন্ধই রেখেছিল অনন্যা। তারপর মাঝে মধ্যের ছুটির দিনগুলোতে ও গড়িয়াতে শ্বশুর শাশুড়ির সাথে বা লেকটাউনে বাপের বাড়িতে কাটিয়ে আসত। অমিতের এইসব বিকৃত আচরণের ফলে অনন্যার কাজ পড়াশোনা দুইজেরই একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছিল। তাই ও ঠিক করে দিন কয়েক লেকটাউনে বাপের বাড়িতে কাটিয়ে আসবে সেইমতো অমিতকে জানিয়ে ও লেকটাউনে আসে। কিন্তু সেখানেও দিন কয়েক পর অমিত এসে হাজির হয়। অনন্যা অমিতের আগমনে চিন্তিত হয়ে ওঠে এবং যথারীতি অমিত সেখানেও ও তার বিকৃত মানসিকতার প্রকাশ ঘটায়। একদিন সন্ধ্যাবেলা অনন্যা ছাতে মাদুর পেতে বসেছিল। হঠাৎই স্রোতের মতো একটা উষ্ণ জলধারা গায়ে পড়তেই চমকে ওঠে। পিছনে মুখ ঘুরিয়ে এই উষ্ণ জলধারার কারণ খুঁজতে গেলে ওর পুরো মুখ চোখে তা পড়তে থাকে। কোনোরকমে পাশে সরে গিয়ে দেখে মুতে দিচ্ছে অনন্যা। একরাশ রাগে পাশে থাকা বোন চায়নার কাপটা অমিতের দিকে ছুড়ে মারে আর এমনই কপাল ভারী কাপটা গিয়ে লাগে অমিতের কপালে এবং কপাল ফেটে দরদর বের হতে শুরু হয়। অমিত কপালটা এক হাতে চেপে ধরে অনন্যার দিকে তেড়ে আসে, কিন্তু ঠিক ওই সময় অনন্যার মা উর্মিলা দেবী ছাতে হাজির হন এবং জামাইজের কপালে এই অবস্থা দেখে আতঙ্কিত হয়ে ওর কাছে এগিয়ে আসেন। তারপর নিজের শাড়ির আঁচল দিয়ে জামাইয়ের ক্ষতস্থানটা চেপে বলেনিস, এটা কি করে হলো? চলো চলো, নিচে গিয়ে ব্যান্ডেজ করতে হবে। তারপর অনন্যাকে বলেন, অনু তাড়াতাড়ি আয়। অনন্যার সারা বুক অমিতের পেচ্ছাবে ভিজে আছে। অসম্ভব রাগে ঘেন্নায় নিজের মধ্যেই ফুটতে থাকে। ওদিকে অমিত ব্যথার ভান করে শাশুড়ি উর্মিদেবীকে ধরে অনন্যাকে একটা চোখ মারে। অনন্যা রাগে ফুটতে ফুটতে ওদের পিছনে আসতে থাকে। হঠাৎই লক্ষ্য করে বদমাশ অমিতের একটা হাত ওর মায়ের সেই জায়গায় আঁকড়ে আছে। অমিত শাশুড়ি উর্মিদেবীকে প্রায় বগলদাবা করে এক পা করে সিডি ভাঙতে থাকে। উর্মিলা জামাইকে ওদের রুমে বসিয়ে ডেটল তুলো এনে অমিতের ক্ষতস্থান পরিষ্কার করে ব্যান্ডেজ বেঁধে দেন আর জামাইয়ের উদ্দেশ্যে বলেন, তুমি বাবা চুপচাপ একটু শুয়ে থাকো, আমি অনুকে বলি ডাক্তার পাকদাসিকে একবার ফোন করে আসতে বলুক। অনন্যা নিচে নেমে বাথরুমে সাবান মেখে ভেজা জামাকাপড় জলে ভিজিয়ে একটা ম্যাক্সি পরে বাইরে এসে শোনে মা অমিতকে জিজ্ঞাসা করছে, তা কাটল কিভাবে? অনন্যা একটু ঘাবড়ে যায়। কি বলবে অমিত? ওর দুষ্কর্মের কথাটা কি বলে বসবে নাকি? লজ্জার শেষ থাকবে না তাহলে? কিন্তু অনন্যার উদ্বেগকে ভুল প্রমাণিত করে অমিত হেসে বলে, আপনার মেয়ে ছাতে জল ফেলে রেখেছিল, তাতেই স্লিপার পরা পা পিছলে যায় আর কাপটার উপর গিয়ে পড়ি, তাই এই হাল। অমিত অনন্যার দিকে তাকিয়ে শয়তানি হাসি হাসতে থাকে। অনন্যা অমিতের হাসি দেখে আরও ক্রুদ্ধ হয় আর বলে, চোখ থাকতেও যারা অন্ধ তাদের পতন তো হবেই। উর্মিলা দেবী মেয়েজামাইয়ের কলহের উৎসকে নব দম্পতির রাগ অনুরাগ ভেবে মেয়েকে কপট ধমকের সুরে বলেন, নে হয়েছে অনু,
অত ঝগড়া না করে ডাক্তার পাকডাসিকে একবার ফোন করে আসতে বল, একটা টিটেনাস পেনকিলার দিয়ে যাক, আর আঘাতটাও দেখে যাক। আমি ততক্ষণে শাড়িটা বদলে আসি। কি জানি তোর বাবা ফিরলে না জানি কি আছে কপালে। আজ উর্মিদেবী কাপড় বদলাতে চলে যান। এহেন কুকর্মের ফলে অনন্যাও বাপের বাড়িতে লজ্জিত হবার ভয়ে রাজপুরের ফ্ল্যাটে ফিরে আসে। একদিন স্কুল থেকে ফিরে সন্ধেবেলায় ক্লাস টেস্টের খাতাগুলো নিয়ে বসল অনন্যা। একটা কি দুটো খাতা চেক করতে না করতেই লোডশেডিং, আর তারপরই এক ঝাঁক মশা দল বেঁধে গান শোনাতে চলে এল। ফলে খাতা দেখার দফারফা হয়ে গেল। চার্জার লাইটটা জ্বালল অনন্যা। হঠাৎই অমিত পাশের ঘর থেকে এসে লাইটটা নিয়ে চলে গেল। অনন্যার আগে থমথম করতে লাগল, কিন্তু আর ঝগড়াঝাটি করার মতো মানসিক অবস্থা ওর ছিল না। প্রতিটা মুহূর্তে অমিতের সাথে দূরত্ব বাড়ছে বুঝতে পারছে অনন্যা, তাই একটা মোমবাতি জ্বালিয়ে ভূতের মতো বসে রইল। সকলে তো আর এত ঝক্কি বোঝেন না। সময়মতো খাতা জমা না করলে হেডমিস্ট্রেস তো সমালোচনার ঝড় বইয়ে দেন। স্কুল সেদিন হাফ। অমিত অফিসে খুব ক্লান্ত লাগছে, তবুও কিচেনে গিয়ে এক কাপ চা ও নুডলস বানিয়ে ডাইনিং প্লেসে ফেরে খাওয়াটা শেষ হতে হতে অকশন থেকে পছন্দ করে কেনা গ্র্যান্ডফাদার ক্লকটায় টুংটাং ঘণ্টা পড়ার আওয়াজে তাকিয়ে দেখে 4টে বাজে। একটা হাই তুলে ভাবে, অমিতের তো ফিরতে দেরি আছে, ততক্ষণে একটু ঘুমিয়ে নেওয়া যাক। অনন্যা বেডরুমে গিয়ে শুয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই ঘুমের অতলে তলিয়ে যায়। ঘুম ভেঙেছে যখন তখন দিনের আলো আর নেই। ঘুটঘুটে অন্ধকার ঘর। ক্রিং ক্রিং ল্যান্ডফোনের আওয়াজ হতে শুরু করে খাট থেকে হাত বাড়িয়ে ফোনটা রিসিভারটা কানে নিতেই শোনে অমিত কর্কশ আওয়াজে বলি ছিলে কোথায়? এতক্ষণ লাগে ফোন ধরতে। অনন্যার নিলিপ্ত স্বরে বলে, কি বলবে বলো? অমিত ঝাঙিয়ে বলে, অর্পণদা আজ আমার সাথে আসছে আমাদের ফ্ল্যাটে। রান্না করার দরকার নেই, খাবার আমি নিয়ে যাব, আর তুমি একটু সেজেগুজে থাকবে, আর পোশাক আশাকগুলো তোমার ওই দিদিমণি স্টাইলে পরবে না। বলেই কট করে ফোনটা কেটে দেয় অমিত। অনন্যা হতভম্ব হয়ে অমিতের কথার মানে বোঝার চেষ্টা করে। এটাও ওর এক ধরনের বিকিতকাম। অর্পণ অমিতের খুড়তুতো দাদা, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার পদে আছেন, অবিবাহিত এবং প্রচুর পয়সার মালিক। বিয়ের সময় ও তারপরে বার দুয়েক এই দাদার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। অনন্যার খুবই আমুদে মানুষ বলে মনে হয়েছে। অবিবাহিত এই ভাসুরের যে একটু মেয়েঘেঁষা দোষ আছে, সেটা যে অল্প কবারই ওনার সাথে দেখা হয়েছে। অনন্যাকে উনি যেন চোখ দিয়ে গিলে খেয়েছেন। প্রথম আলাপে নতুন বউ হিসেবে প্রণাম করতে গেলে উনি অনন্যাকে তুলে ধরে বুকে টেনে ধরেছিলেন নববধূ হিসেবে। অনন্যা সেদিন মনে মনে লজ্জিত হলেও ভাসুরকে কিছু বলে উঠতে পারেনি। আজও অনন্যা স্বামী অমিতের উপস্থিতিতে অর্পণের অনন্যাকে ধরাতে অনন্যা লজ্জায় লাল হয়ে উঠে অমিতের দিকে চেয়ে দেখে ওর যেন কোনো ভ্রুক্ষেপই নেই। অনন্যা একটু জোর করে হেসে নিজেকে অর্পণের মুক্ত করে কোনোরকমভাবে নিজেকে গুছিয়ে নিয়ে বলে, আপনি বসুন, আমি চা নিয়ে আসছি। কিচেন পালিয়ে এসে অনন্যা একটা বড় করে শ্বাস ছাড়ে। অমিতের চালচলন দেখে বিস্মিত হয়। ওর ধারণাতে এটা অমিতের কাকল্ড মানসিকতার একটা দিক। আজ অর্পণকে নিয়ে অমিত এসেছে এবং বিয়ের 1.5 বছর পার করে অনন্যা অমিতের বিকৃত রুচি সম্পর্কে ওয়াকিবহাল হয়েছে। ওর তো বদগুণের সীমা নেই। আজ কি অর্পণের উপস্থিতিতে কোনো কিছু বদমতলব ভাবছে? নিশ্চয়ই তেমনি ভাবছে, না হলে ওকে পোশাক পরার ফতোয়া কেন জারি করবে? এমনিতেই অনন্যা আধুনিকা, কিন্তু স্কুল শিক্ষিকা হবার কারণে কিছুটা পুরনো ভ্যালুকে মেনটেন করে তেমন শাড়ি পরে বেশিরভাগ সময়ে অনন্যা ঠিক করে অমিতের কথামতো ও হট কিছু পরবে না। শাড়ি পরবে, স্লিভলেস ব্লাউজটা পরবে, ব্যাস, আর কিছু না। ও তখন সন্ধ্যা বাতি দিয়ে আলমারি থেকে একটা আকাশি জরির কাজের তসর বালুচরি শাড়ি বের করে এরপর ড্রয়িং রুমে গিয়ে রুমটাকে একটু ঠিকঠাক করে গোছায়। কিচেনে ঢোকে। এরপর অমিত খাবার বানাতে বারণ করলেও ও ফ্রিজ থেকে বোনলেস চিকেন ও পনির বের করে পকৌড়া বানানোর জন্য রেডি করে রাখে। মোটামুটি সব গুছিয়ে একটা ভিজে টাওয়েল নিয়ে বেডরুমে ফিরে আসে। মনের ভিতর একটা অস্বস্তি। অমিত অর্পণের উপস্থিতিতে অনন্যার উপর রাগারাগিটা বন্ধ করে ওকে নিয়ে ফ্ল্যাটে ঢোকে। অর্পণ হাতের প্যাকেটটা অমিতকে দিয়ে অনন্যার পেছন পেছন হাতে গোলাপের তোড়া নিয়ে সোজা ডাইনিং রুমে এলেন। অনন্যা অর্পণকে ডাইনিং রুমে ঢুকতে দেখেই একেবারে চমকে উঠল। অনন্যা ঘুরে অর্পণের সামনে এগিয়ে গিয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে প্রণাম করতে গেল। অর্পণ ফুলের বোকেটা টেবিলে রেখে, আরে আরে, কি করো, আমার পায়ে কেন? ধুস, বলেই কাছে টেনে ধরলেন। অনন্যা কিছু সময় পর মোচড়াতে থাকে ছাড়া পাবার জন্য, কিন্তু অর্পণ ছাড়ে না। অনন্যা ভাসুর অর্পণের সাহসের এতটা অগ্রগতি দেখে অবাক হয়। আগেও উনি অনন্যাকে ধরেছেন, কিন্তু আজ যেন অনেকটাই বাড়াবাড়ি পর্যায়ে চলে এসেছেন। অনন্যার নিজেকে ছাড়িয়ে নেবার প্রয়াস দেখে অর্পণ এবার ছেড়ে দেয়। অন্যান্য একটু সরে যায় অর্পণের কাছ থেকে। অর্পণ এইবার ডাইনিং টেবিলের উপর থেকে গোলাপের সজ্জিত বোকেটা অনন্যার দিকে বাড়িয়ে ধরে। অনন্যা নিজেকে একটু ধাতস্থ করে নেয়। বোকেটা নেবে কি নেবে না দোলাচালে পড়ে অনন্যাকে ইতস্তত করতে দেখে পিছন থেকে অমিত বলে ওঠে, আরে নাও নাও, দেখো অর্পণদা তোমার জন্য কি সুন্দর গোলাপ ফুলের তোড়া এনেছেন। অমিতের কথা শুনে অনন্যা বোকেটা নিল অর্পণের হাত থেকে। তারপর ভদ্রতার খাতিরে ভাসুরের দিকে তাকিয়ে মুখে একটা আলগা হাসি এনে বলল,
থ্যাংক ইউ ভেরি মাচ। যদিও ওর মুখ তখন লজ্জায় লাল হয়েছিল। অমিত অর্পণকে বলল, চলো পোশাকটা চেঞ্জ করে নেবে চলো বলে ওকে নিয়ে গেস্টরুমে চলে যায়। অর্পণকে গেস্টরুমে ছেড়ে ফিরে এসে অনন্যাকে বলে, খাবারের প্যাকেটগুলো তুলে রাখো, কাপ গ্লাস বের করো, আর আমার সাথে বেডরুমে এসো। অনন্যা বলে, হাতের কাজ সেরে আসছি। অমিত চলে যায়। অনন্যা খাবারগুলো তুলে রখে, কাট গ্লাস বের করে একটা ট্রেতে সাজায়, তারপর চিকেন ও পনির পকোড়াগুলো ওভেন টাইম সেট করে বসিয়ে বেডরুমে আসে। অমিত একটা 3/4 প্যান্ট আর গেঞ্জি পরে আছে। অনন্যাকে দেখে একটা প্যাকেট ওর দিকে এগিয়ে দিয়ে বলে, তোমার এই মাস্টারনি মার্কা ড্রেস ছেড়ে এটা পরো। অনন্যা প্যাকেটটা খুলে পোশাকটা হাতে নিয়ে দেখে অনেক ছোট একটি পোশাক। অনন্যা অমিতকে বলে, এইসব তোমার সামনে পড়তে আমার আপত্তি নেই, কিন্তু অর্পণদা রয়েছেন তো, এটা না হয় পরেই পরব। অমিত দাঁত মুখ খিচিয়ে বলে, এই মাস্টারনি অত ঢং মারিজো না তো, আজই পরবে এটা। আর এটা অর্পণদা বিদেশ থেকে স্পেশালি তোমার জন্য এনেছে। অমিতের কথা শুনে অনন্যা হতভম্ব হয়ে যায়। কিসব বলছো অমিত? আর অর্পণের বা এত সাহস হয় কি করে ভ্রাতৃবধূর জন্য এমন একটা পোশাক আনার এবং সেটা পরে তার সামনে যেতে? অনন্যা বেশ একটা রাগ নিয়ে অমিতকে বলে ঠাস করে একটা চর গালে পড়তে অনন্যা ছিটকে পড়ে খাটের উপর। অসম্ভব রনায় ছটফট করে ওঠে। অনন্যা অমিত হিসহিস করে বলে, শোন, তুই যতই টিচারি করিস না কেন, মনে রাখবি এই বাড়িতে আমিই মাস্টার আর তুই ছাত্রী, তাই যখন যেমন বলবো তাই করবি, না হলে ফল ভালো হবে না। অনন্যার চুল মুঠো করে ধরে নাড়িয়ে বলে অমিত। তারপর বলে, 5 মিনিট সময় দিলাম, তৈরি হয়ে ড্রয়িং রুমে এসো। অনন্যা নিরুপায় হয়ে উঠে বসে। তারপর এটাচ বাথরুমে গিয়ে চোখে মুখে জলের ঝাপটা দিয়ে কান্নার জল ধুয়ে ফেলে। এরপর ঘরে ঢুকে অর্পণের আনা পোশাকগুলো হাতে নিয়ে ভাবে, বেশ, আজ অমিত যখন ওর গায়ে হাত তুলল তখন ও অমিত যা চায় তাই করবে, এবং এরপর থেকে অনন্যাও তার জীবনে নিজের পছন্দের মানুষজনের সাথে মিশতে দ্বিধা করবে না। বিয়ের আগে সব মেয়েদেরই স্বামী নিয়ে অনেক স্বপ্ন থাকে, অনন্যারও ছিল, কিন্তু বিয়ের 6 মাসের মধ্যেই সেসব চুরমার হয়ে যায়। আর আজ 1.5 বছর পরে অনন্যার স্বামী তাকে অন্য পুরুষের সামনে এগিয়ে দিতে চাইছে। অনন্যা সমস্ত দ্বিধা ছেড়ে অর্পণের আনা পোশাকটি পরে নিয়ে চোখে ডিপ করে আইলাইনার লাগায়, 2 গালে ফেস পাউডার বুলিয়ে নিয়ে কপালে একটা লাল টিপ পরে ঠোঁটটাকে গাঢ় লাল লিপস্টিকে রাঙিয়ে নেয়। আয়নায় নিজেকে একবার ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেয়। অনন্যা ধীর পায়ে ড্রয়িং রুমের পর্দাটা একাপাশ করে দাঁড়ায়। ড্রয়িং রুমের ভিতরের সোফায় বসা অর্পণ ও অমিত নিজেদের কোনো একটা কথায় হো হো করে হাসছে। হঠাৎই অর্পণের দৃষ্টি পড়ে দরজায় দাঁড় আনো অনন্যার দিকে। অর্পণ অনন্যাকে ভিতরে আসতে আহ্বান জানিয়ে বলে, বাহ, বেশ লাগছে তো তোমাকে। অনন্যা একটা ম্লান হাসি দিয়ে মুখটা নিচু করে ফেলে। স্বামীর সামনে ভাসুরের আনা স্বচ্ছ পোশাকটা ওকে একটু লাজুক করে তোলে। অমিত তখন বলে ওঠে, ড্রিঙ্কস তো সব রেডি, অনু কাজু কিসমিসগুলো কোথায় রেখেছ? অনন্যা এবার মুখটা তুলে বলে, কাজু কিসমিস ফ্রিজে আছে, আর আমি পনির আর চিকেন পকোড়া করে রেখেছি, মাইক্রোওয়েভে একটু গরম করে আনছি বলে উঠতে যায়। অমিত তখন বলে, বাহ, আমার বুটা দেখি খুব কাজের হয়েছে, তা তুমি বসে অর্পণদার সাথে গল্প করো, আমি ওগুলো নিয়ে আসছি। 10 মিনিট। অর্পণ দা অমিত ড্রয়িং রুম থেকে বেরিয়ে যায়। অনন্যা ওর 10 মিনিট সময় চাওয়ার অর্থ বুঝতে পারে না। ও তখন চুপচাপ সোফায় বসে থাকে। অর্পণ একটা সিগারেট ধরিয়ে অনন্যাকে মাপতে থাকে। একটা লম্বা টান দিয়ে অর্পণ অনন্যাকে বলে, বাহ অনন্যা, তোমাকে কিং তুই এই পোশাকটার দারুণ লাগছে, তুমি রিল্যাক্স করে বসো, তোমারই তো ফ্ল্যাট এটা, অমন জড়ষ্ট হয়ে আছো কেন? অনন্যা অর্পণের কথায় লজ্জা পেয়ে বলে, না না ঠিক আছি, আমি আসলে এইসব পোশাক পরার অভ্যাস তো নেই। অর্পণ বলে, আরে এইসব ড্রেস তোমাদের মতো সুন্দরী মেয়েদের জন্যই তো তৈরি, আর জানো না এটা কিনতে গিয়ে কি সমস্যায় পড়েছিলাম? অনন্যা আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে। তারপর জিজ্ঞেস, কি সমস্যায় পড়েছিলেন? অর্পণ সিঙ্গো সোফা ছেড়ে বড় সোফায় অনন্যার পাশে এসে বসে